ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ভারতের নির্বাচন কমিশন আমাদের দেশের কয়েকটি রাজ্য বিধানসভার শূন্য আসনের উপনির্বাচনের সঙ্গে ত্রিপুরায় 2টি শূন্য আসন, 20 বক্সনগর, 23 মনপুর, এই 2টি নির্বাচন ক্ষেত্রেও নির্বাচনের কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই নির্বাচনের উপলক্ষে ত্রিপুরার 2টি আসনে বক্সনগর এবং মনপুর, এই 2টি আসনে আমরা বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করব। এবং এটা জানেন যে আমাদের এই দেশটা এমন একটা সময়তে নির্বাচন হচ্ছে যখন আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের সরকার কর্তৃক আক্রান্ত। যারা সংবিধানের নামে শপথ নেয় তাদের হাতেই সংবিধান আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, সাংবিধানিক সংস্থাগুলোর অধিকার পার্লামেন্টে স্বৈরাচারী কায়দায় আইন পাস করে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থা এদের অধিকারগুলো কেড়ে নিচ্ছে, এক ভয়ানক অবস্থা তৈরি করেছে। হিন্দু মৌলবাদী শক্তি এবং কর্পোরেট সংস্থাসমূহ দেশের অর্থনৈতিক নীতি পরিচালিত করছে। দেশের মানুষের চরম দুর্দশা আজকে এই অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। এই দেশ দ্রুত একদলীয় স্বৈর শাসনের দিকে ধাবিত হচ্ছে। আমাদের রাজ্যে যেখানে আমরা বিধানসভা 2টি আসনের উপনির্বাচন করব, আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। এখানে গত বিধানসভার 23 মার্চে বিজেপি নেতৃত্বে পরিচালিত সরকার সাধারণ মানুষ সহ বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠ রোধ করবার জন্য অত্যন্ত তৎপর। প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় সারা রাজ্যে ফ্যাসিস্ট সুলভ স্বৈরশাসন চলছে। যেই 2টি আসনে আমরা নির্বাচনের জন্য যাচ্ছি, সেই 2টি আসনে মনপুরে, বক্সনগরে বিরাট এলাকায় কোন বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধ। এখনো অবধি আমাদের অফিস খুলতে দেওয়া হচ্ছে না। এরকম অবস্থায় আমাদের এই নির্বাচনের মুখোমুখি আমরা দাঁড়িয়েছি। আমরা নির্বাচনের মুখোমুখি ওদের বিরুদ্ধে লড়াই করব। আমরা যখন এই লড়াইয়ের কথা বলছি, এই রাজ্যের সরকার, বিজেপি সরকার, রাজ্য এবং কেন্দ্রের এই 2 সরকারের জনবিরোধী যে সমস্ত নীতি, অর্থনৈতিক নীতি আমাদের রাজ্যে এবং গোটা দেশে, আমি বিশেষ করে আমাদের রাজ্যের কথা বলবো, কর্মসংস্থান সম্পূর্ণ বন্ধ। কর্মসংস্থান শুধুমাত্র শিক্ষিত ছেলে মেয়েদের জন্য নয়, অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত, গ্রামীণ মজুর, শহরের শ্রমিক, এখানেও কোনো কাজ নেই। কৃষি চরম দুর্দশায় থেকেছে, বৃষ্টি হয়নি। এখন যখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি এক নাগাড়ে চলছে। এখন অনেক জমি, আমি আপনাদেরকে নির্দিষ্ট সংখ্যায় কি করে বলবো বলুন, আমাদের হিসাব হচ্ছে 50% উপরে জমিতে আমাদের প্রধান ফসল আমন। এই আমন ফসল হয়নি। আমাদের দেশের খাদ্য এই মরশুমে এফসিআই গোডাউনে খাদ্যের ভান্ডার তলানিতে ঠেকেছে। আমাদের ভয় হচ্ছে যে আগামী দিনগুলো ত্রিপুরায় খাদ্য সংকট তৈরি হবে, খাদ্যের জন্য মানুষ হাহাকার করবে। একদিকে বেকারি, অন্যদিকে কোনো কাজ নেই এবং তার মধ্যে অস্বাভাবিক ভাবে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি করছে। সরকার নীরব দর্শকের ভূমিকা, নীরব, কোন নিয়ন্ত্রণের কোন দায়িত্ব নেই সরকারের, তেমন ভাবে দাম বাড়ছে। এরকম অবস্থায় আমরা চলছি। মার্চ মাসে নির্বাচন হয়েছে, এই সরকারের বয়স বেশি দিন হয়নি, কিন্তু এর আগেও বিজেপি সরকার ছিল, মুখ্যমন্ত্রী অন্যজন ছিলেন, মন্ত্রী পরিষদের একাধিক সদস্য, পূর্বতন মন্ত্রিসভার সদস্য ছিলেন।
তাদের যে কর্ম পদ্ধতি এবং যে কাজ, সেই কাজ আগামী 5 বছর, তারা 4.5 বছর এখনো যেটা আছে, এটা কিভাবে চলবে এখন থেকে বলা যায়, অনুমান করা যায়, এবং সে অনুমান সঠিক। সেটা হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। যে কথাগুলো বলে 23-এর নির্বাচনও ক্ষমতা এসেছিল, তার ধারের কাছে ঘেঁষতে পারছে না, নেই। অন্যদিকে চলছে লুটতরাজ, এই দুর্নীতি নয়, লুট। এই লুট একদম এডিসি ভিলেজ, গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে আগরতলা সেক্রেটারিয়েট বিল্ডিং পর্যন্ত মুখ্যমন্ত্রী ছাড়া, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্দিষ্ট কোন দুর্নীতির অভিযোগ আমি উত্থাপন করছি না, মুখ্যমন্ত্রী ছাড়া এই মন্ত্রী পরিষদ আর তার এখান থেকে আগরতলা সেক্রেটারিয়েট থেকে আরম্ভ করে একদম গ্রাম স্তরে প্রধান বা চেয়ারম্যান চরম দুর্নীতিতে ডুবে গেছে। লুট চলছে। মানুষের কল্যাণে ভারত সরকারের যে বিভিন্ন প্রজেক্ট, আমাদের অধিকার, মানুষের ভোটারদের অধিকার, নাগরিকদের অধিকার, সে অধিকারগুলো ছেড়ে দিচ্ছে। মন্ডল ছাড়া, মন্ডল হচ্ছে এখন সুপ্রিম কোর্ট, মন্ডল হচ্ছে শেষ কথা বলার মালিক। সব মন্ডলের কর্তৃত্বে চলছে, লুট বাণিজ্য চলছে। এইরকম অবস্থায় আমরা এই নির্বাচনের মুখোমুখি হয়েছি। আমরা তাকে দাঁত চেপে আমরা ওদের মোকাবিলা করব। আমাদের বিশ্বাস, এই ত্রিপুরার মানুষ এটা সহ্য করবে না। এই সরকারের পেছনে সংখ্যাগরিষ্ঠ ত্রিপুরার নির্বাচক মন্ডলীর সমর্থন নেই। 40% কম ভোট পেয়ে এরা ক্ষমতার মধ্যে এসছে, কিন্তু ক্ষমতায় আসার পরে যারা ভোট দিয়েছিল তারা কিছু পাবে মনে করে সেই বেকার যুবক যুবতী, কৃষক, কৃষি শ্রমিক, অন্য ছোট মাঝারি ব্যবসায়ী, তাদের সবারই মোহভঙ্গ হচ্ছে যখন এই লুটতরাজ চলছে। আর দলের মধ্যে কয়টা দল আছে, বিজেপি দলের মধ্যে হর রোজ আপনাদের খবরের সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে, হর রোজ নিজেরা মারপিট করছে। আর এতে মানুষ হাটে, বাজারে, স্কুলে, অফিসে, আমরা সিপিআইএম, বামপন্থীরা নয়, শুধু সাধারণ মানুষ এরকম অবস্থার মধ্যে আছে। এই অবস্থার মধ্যে আমরা এই নির্বাচনের মুখোমুখি হয়েছি। আমরা বামফ্রন্ট এই নির্বাচনে লড়ব, এবং এই দুটি কেন্দ্র, বামফ্রন্ট বক্সনগর 20 বক্সনগরে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হচ্ছেন কমরেড মিজান হোসেন। আপনারা জানেন কমরেড মিজান হোসেন হচ্ছে, শুনে থাকবেন হয়তো, যে আমাদের যে প্রয়াত আমাদের যে এমএলএ ছিলেন শামসুল হকের তৃতীয় সন্তান। নিজাম হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য এবং ওখানকার সোনামুড়া মহকুমার নেতা। আর 23 বক্সনগরে আমাদের প্রার্থী হচ্ছেন, এই তো 4 মাস আগে, 5 মাস আগে যে নির্বাচন হয়ে গেল, আমাদের যে প্রার্থী ধনপুর কেন্দ্রে, আমি দুঃখিত, ধনপুর কেন্দ্রে আমাদের প্রার্থী হচ্ছে, ওই তো গত 23-এর নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন কমরেড কৌশিক চন্দ্র, আমাদের পার্টির নেতা, যার বাবাকে খুন করেছিল এর আগে, অন্য সময়েতে খুন হয়েছিল, সাহসের সঙ্গে গত নির্বাচনে লড়েছে, এবং এবারও সেই যুবক সাহসের সঙ্গে লড়বে, এটা প্রত্যাশা করছি। তো আমরা বামফ্রন্টের তরফ থেকে 2 কেন্দ্রে 2 সিপিআইএম প্রার্থীকে আমরা মনোনয়ন দিচ্ছি। তারা আগামী সোমবার, সম্ভবত 16 তারিখ, তারা মনোনয়ন পত্র সোনামুড়া মহকুমা শাসকের যে রিটার্নিং অফিস আছে সেখানে মনোনয়ন পত্র জমা দেবেন। এই নির্বাচনে আমরা বামফ্রন্ট, আমি আবেদন করব আমাদের রাজ্যে বিজেপি যে সমস্ত রাজনৈতিক দল, সংস্থা বা বিভিন্ন অংশের মানুষ যারা বিজেপিকে পরাজিত করবার জন্য সর্বত উদ্যোগ নিক, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের কাছে
আমাদের অনুরোধ থাকবে এই সুযোগকে হাতছাড়া করবেন না, বিজেপিকে পরাজিত করুন, অবিজেপি ভোটকে এক জায়গায়, বিজেপি বিরোধী সমস্ত ভোটকে এক জায়গায় সমন্বিত করুন এবং সেটা করবার জন্য আমরা বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এবং ধনপুর এবং বক্সানগরের বিধানসভা কেন্দ্রের নির্বাচক মন্ডলীর কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ হচ্ছে এই দুই প্রার্থীকে জয়যুক্ত করবার জন্য আপনারা এগিয়ে আসুন। ভারতের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবার কথা। আমরা ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরা নির্বাচনী আধিকারিক সিইওর কাছে আমাদের দাবি, এখন আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনার হাতে, কাজেই সুষ্ঠু সাধারণ স্বাভাবিক নির্বাচন করার দায়িত্ব আপনার। আপনাকে এখন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন, যেন প্রত্যেক রাজনৈতিক দল সমানভাবে তার নির্বাচনী প্রচার করতে পারে। আমরা বিশেষ কোনো ফ্যাসিলিটি, বিশেষ কোনো সুযোগ নির্বাচন কমিশনের কাছে দাবি করছি না। একটা নির্বাচনের প্রার্থী হিসাবে আমাদের দল প্রার্থী হোসেন মনোনয়ন পত্রটা কবে আপনারা দাখিল করবেন? 16। আরেকটা নাম হচ্ছে কৌশিক চন্দ্র। উপনির্বাচন ভোটার শুধু যে দুটি বিধানসভা ক্ষেত্রের ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, সেই দুটি নির্বাচনী ক্ষেত্রের নির্বাচক মন্ডলী, কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে সারা দেশে আমাদের সংবিধান বাঁচানোর জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য একটা অভূতপূর্ব একটা রাজনৈতিক প্রয়াস চলছে, যার মধ্যে শুধু রাজনৈতিক দলগুলো না, তাদের নেতৃত্ব না, এই প্রয়াসে তারিখ ঘোষণার আগে থেকেই অমৃতকালের নামে, কিন্তু এই অমৃত আর উচ্চারণে এই দলের কোনো ভূমিকা নেই, ছিল না, কাজেই তাদের দায়বদ্ধতাও নেই। এখানে আমাদের বামফ্রন্টের আহ্বায়ক বলেছেন যে গত 5-6 মাসে এটা নিশ্চয়ই আপনারা আরো বেশি করে উপলব্ধি করছেন। এটা আপনাদের পত্র পত্রিকা, বিভিন্ন চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন এই ত্রিপুরা যে একটা ব্যাপকভাবে প্রায় যে একটা লুটের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। তার কারণ একটাই, সাংবিধানিক নির্দেশে নিয়মে সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেও তারা তো 7 মাস ক্ষমতায় থাকবে। আর আমরা যারা বিরোধী দল, এরকম কোন বিরোধী দল নেই যে না তোমাদের আগে থেকে ছাড়তে হবে, এ কথা আমরা কখনো বলবো না, এটা আমাদের রীতিও না। সাংবিধানিক নিয়মে এসছে, তারা থাকবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে উচ্চ নেতৃত্ব থেকে একেবারে তৃণমূল স্তর, যাদেরকে তারা বলেন কার্যকর্তা, দেবতুল্য, পৃষ্ঠা প্রমুখ, প্রাণা প্রমুখ, মোর্চা, একটা অভূতপূর্ব প্রতিযোগিতা কিভাবে তাড়াতাড়ি ধনী হবে, অন্যায় ভাবে রেগার টাকা, ভাতার টাকা, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে পয়সা নেওয়া, তারপরে কন্ট্রাক্টরদের সিন্ডিকেট তৈরি করে সেখানে কাজ আদায় করা,
কমিশন নেওয়া, ঘর থেকে যারা বিভিন্ন কিস্তি পাচ্ছেন নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে তাদেরকে সেই টাকা থেকে তাদের ভাগ দিতে বাধ্য করা। এইভাবে যে ত্রিপুরার যে রেগার কাছ থেকে সেখানে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি বিধায়ক মহোদয় ক্যান্সার রোগীর টাকা এটাও ছাড়তে পারছেন না। অর্থাৎ যে এই যে সারা দেশে যে পরিবর্তন একটা হাওয়া বইছে, এরা উপলব্ধি করতে পারছে খুব ভালোভাবে যে কটা দিন থাকবে নিশ্চয়তা নেই, কাজে তাড়াতাড়ি আগামী কটা দিন যে থাকবে এটা পয়সা করে বানিয়ে আখের গুছিয়ে নিজেদেরকে একটু শক্তভুক্ত দাঁড় করাবার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে তাদের যুবকদের মধ্যে। তারা জানেন ভারতীয় জনতা পার্টির যারা এই যে তথাকথিত এই মোর্চা, যুব মোর্চা নিয়ে তারা ভালোই জানেন, যতই চিৎকার করো যে এই সরকার এরা কোনো চাকরি। শুধু 1988 সালে মাঝখানে আমরা একবার হেরেছি, তার আগে এবং তারপরে লাগাতার এই কেন্দ্র আমরা জিতে এসেছি এবং ভালো মার্জিনে, এবং এবার প্রায় 5000 ভোটে আমরা জিতেছি। এবং আমাদের বিজয়ী প্রার্থী তিনি প্রয়াত হয়েছেন স্বাভাবিকভাবেই, অনেক ইংরেজি দিকে বলা হয় মানে লেজিটিমেটলি এখানে যে দলের প্রার্থী ছিল, বিজয়ী ছিল, সেই দলে যে কি করবে তা আমরা এই কথাগুলো সেখানে বলেছি। কাজে এদিক থেকে তারাও অন্য কথা বলেননি। তো আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে তারাও তাদের কথা বলেছেন, আপনাদের কাছে আলাদা আলাদা দেখেছি আছে পত্র পত্রিকাতে, বরঞ্চ আমরা কালকের পরে আমরা বলিনি। তারা দুইটা পার্টি বলেছেন, নতুন করে আবার এই দুটি কেন্দ্রের যারা নির্বাচক মন্ডলী তাদের কাছে যেমন আমাদের আপিল থাকবে, এবং কংগ্রেস এবং ত্রিপুরা মথার নেতৃত্বের কাছেও শুধু এই উপভোট না, আগামী দিনে এই যে দেশে গণতন্ত্র এটাকে পুনর্জীবিত করা, সংবিধান এটাকে অচল করার যে ভয়ানক চেষ্টা হচ্ছে এটা রোখার জন্য সেখানে তারা তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছেন, এটা পরিস্থিতি যাই হোক এটা জারি থাকবে। আমরা এটা আশা করি, তাদের কাছেই আপিল করি যে আমরা তো 16 তারিখে আমাদের এই নমিনেশন পত্র আমরা দাখিল করবো, প্রচারে নামবো, এবং তাদেরকে রিকোয়েস্ট করবো তাদের মতো করে তারাও গণতন্ত্রের স্বার্থে এই রাজ্যকে পুনরায় সেই সঠিকভাবে যাতে চলতে পারে সেই ধারণকে নিয়ে আসার জন্য এই নির্বাচনে তাদের সেই ইতিবাচক ভূমিকা থাকবে, এটা আমরা আশা করি। কালকে এক্স্যাক্টলি আমি যে কথাটা বলেছি এই কথাটাই বলা হয়েছে, এবং এটা বলার পর তারা আর কোনো ইয়ে হননি, এবং সেই সভা থেকে বেরিয়ে তারা বলেছেন হ্যাঁ বিরোধী ভোট যাতে ভাগ না হয় এবং ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য আমরা সেরকম ইতিবাচক ভূমিকা পালন করব। কংগ্রেস দল নাকি বক্সনগর আসনটা দাবি করেছিল আপনাদের প্রথম প্রাথমিক। আলোচনা তো অনেক কিছু হয়েছে, কিন্তু বললাম যে আলোচনার যে নির্যাস, হ্যাঁ আলোচনার নির্যাস হলো যে কারণ এই যে কোনো ভোটে প্রার্থী কোন পার্টি দেবে না দেবে তার একটা যুক্তিগ্রাহ্য বিষয় থাকে। তো এই বিষয়টা তুলে ধরা হয়েছিল তার কাছে, তখন তাদের তরফ থেকে আর কোনো বক্তব্য আসেনি, এবং তারাও এক বাক্যে বলেছেন হ্যাঁ যে এই নির্বাচন আমাদের কাছে শুধু এটা সিপিএম এর লড়াই না, এটা গণতন্ত্রের লড়াই। এটাকে শুধু সিপিএম বামফ্রন্টের লড়াই না, বা যে দল প্রার্থী দেবে তাদের লড়াই না, গণতন্ত্র রক্ষার লড়াই। সেই হিসাবেই আমরা এটাকে পরিগণিত করব, আমরা দেখব এবং সুনিশ্চিত করব। কিন্তু প্রমোটার কাছ থেকে 100% সহমত পোষণ করেছি। আমি তো 200 আশা করি,
কিন্তু বিরোধী দলনেতা কালকে বলেছে যে এই ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে, আমি কোনো সিদ্ধান্ত আমি তো বলছি আমি তো 200% আশা করি, ও তো বলছে 100%। না না, বিধানসভা নির্বাচনের সময় তো আপনারা অনেক কিছু আশা করেছিলেন, হ্যাঁ, এবং অনেক কিছু হয়েছে। বিধানসভা হয়নি, বিধানসভাতে হয়নি, এত কিছু করার পরও কিন্তু আবার কালকে তারাই তো এসছেন না, স্বতঃস্ফূর্ত এসছে। আমি তো বললাম গতকালে মিটিং দেওয়া হয়েছে, কিন্তু আমরা কেউ কাউকে প্রায় ডাকাডাকি করিনি। এটা এমন ভাবে হয়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে। কাজে বিধানসভাতে হয়নি, কিন্তু অভিজ্ঞতা এবং আপনারা দেখেছেন বিধানসভার পর তাদের নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব বলেছেন গলতি হো গিয়া, ইসা হোনা নেহি থা। কাজে তো আমরা আশা করি 100% কেন 200% আশা করি দুটি দলের তরফ থেকেও যে জেস্টার, যে এক্সপ্রেশন ইতিমধ্যে হয়েছে, তারা নিশ্চয়ই গণতন্ত্রের স্বার্থে এবং মানুষের যে দাবি এটাকে রক্ষায় তারা তাদের সেই ভূমিকা তারা পালন করবেন। Meeting is required. No, see, I have already explained. Normally, what is our practice of the land? Our practice of the land, the day we finalize our candidature, immediately we declare on the day itself. Maybe in the evening, maybe in the night. That is our practice. So yesterday, from that discussion, the request has come, at least you please wait till next tomorrow afternoon. So we have already kept their words. In between that discussion of yesterday, they will also, that is disseminated, communicated to their cadres, to their people, and by this time they have done it. Oh, that has been. Yeah, they have already done it. They have already. Okay. মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।